অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে আমাদের প্রতিনিয়ত আয়োজন প্রবাসের মাটিতে বিএনপি। কারণ এর আগেও আমরা প্রবাসের মাঠে বিএনপির এরকম একটি আয়োজন করেছিলাম, যারা কেননা দেশের এবং দেশের বাহিরে যারা থাকেন তারাও কোনো না কোনো ভাবে রাজনৈতিক অঙ্গ সংগঠনের সাথে জড়িত, এবং তাদের যে তৃণমূল থেকে আসা এবং প্রবাস জীবনের যে রাজনৈতিক যে জীবনী, সেই জীবনী নিয়ে আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব। স্বাগত জানাচ্ছি বিদেশের মাটিতে বিএনপি আজকের এই টকশোতে পর্ব 2। আজকে জানেন ইতিমধ্যে আমরা দ্বিতীয় আরেকটি পর্ব করেছি, এবং আজ আমরা কথা বলবো সেই সব সাহসী প্রবাসী নেতা কর্মীদের নিয়ে যারা দেশের বাহিরে থেকেও জাতীয়তাবাদী রাজনীতিকে বুকে ধারণ করে কাজ করে চলছেন, এবং তাদের অভিজ্ঞতা, সংকট ও সংগ্রাম গল্প উঠে আসবে আমাদের আজকের এই আলোচনায়। দর্শক, এই মুহূর্তে প্রবাস থেকে 3 জন বিএনপি নেতা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, এবং বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন 2 জন, এবং আমরা শুরুতে তাদের এই 5 জন ব্যক্তিকে, প্রবাসের সহ 3 জন এবং বাংলাদেশের যে 2 জন আছেন, আমরা তাদের সাথে আপনাদেরকে শুরুতে আমরা পরিচয় করে দেব। প্রথমে আমরা শুরুতে প্রবাস থেকে যিনি অংশগ্রহণ করেছেন, জিএস বাবুল ইসলাম। তিনি হচ্ছেন সাবেক জিএস নড়িয়া সরকারি কলেজ সাবেক সাধারণ সম্পাদক বার্নিল মহানগর বিএনপি এবং জার্মান উপদেষ্টা নড়িয়া বিএনপি। তাছাড়া আমাদের সাথে যুক্ত হয়েছেন জসিম শিকদার। তিনি হচ্ছেন সাবেক সভাপতি বার্নিল মহানগর বিএনপি, জার্মান উপদেষ্টা নড়িয়া উপজেলা বিএনপি। তাছাড়া আছেন পলাশ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইউক্রেন বিএনপি, সাংগঠনিক সম্পাদক ছাত্রদল অর্গানাইজেশন, সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রদল অর্গানাইজেশন কেন্দ্রীয় কমিটি ইউরোপ। দর্শক, এই ছিল আমাদের প্রবাস থেকে যে 3 জন অংশগ্রহণ করেছেন। তাছাড়া আপনারা জানেন যে অতি সুপরিচিত আরো 2 জন মুখ আপনার নড়িয়া উপজেলার যারা আছেন, রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন। তিনি হচ্ছেন নড়িয়া উপজেলা বিএনপি সভাপতি, সম্মানিত সভাপতি মুন্সি শামসুল আলম দাদন, এবং সম্মানিত সহ সভাপতি যিনি আছেন মনির মেহমুদিয়া, নড়িয়া উপজেলা বিএনপির। তারা কিন্তু আমাদের আজকের এই লাইভের আয়োজনে যুক্ত হয়েছেন। দর্শক, আমরা শুরুতে চলে যাব, এবং তাছাড়া একটু বলে নিতে চাচ্ছি আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে, আপনারা সেই মোবাইল নাম্বারে অবশ্যই কল করে যারা আজকে আমাদের অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন তাদের সকলের সাথে আপনারা সেই মোবাইল নাম্বারে ফোন করে আপনাদের যে কোনো মতামত তুলে ধরতে পারেন, এবং তারা অবশ্যই আমরা চেষ্টা করব তা আপনাদের সকলের সেই প্রশ্নগুলো যেন তারা উত্তর দিতে পারে। এবং তাছাড়া যারা আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমাদের মাঝে তুলে ধরতে পারেন। আমরা শুরুতে চলে যাব প্রবাসের যিনি আছেন, প্রবাসের যে বিএনপি নেতা, তার কাছে আমরা চলে যাব, জিএস বাবুল আহমেদ। তার কাছে আমাদের শুরুতে প্রশ্ন থাকবে আজকের আয়োজনে কেমন আছেন দাদা আপনি? জিএস বাবুল আহমেদ ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে এই টকশোতে আমাকে অংশগ্রহণ করার জন্য আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জার্মান মহানগর শাখার বার্লিন মহানগরের পক্ষ থেকে এবং সকল জার্মানি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম সবাইকে, যারা আজকে আমার সাথে অংশগ্রহণ করেছেন। সবাইকে আমার সংগ্রামী সালাম, ও ছোট যারা এই মনির আছে আমার ছোট শুভেচ্ছা জানাই। আমি বলতে চাই 5 তারিখে যে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, এখন তো আমরা যে অবস্থানের ভিতরে আছি আপনারা সবাই জানেন। এখানে সবাই আজকে বিচক্ষণ রাজনৈতিকবিদ। বলবো যে আপনার ক্যামেরাটা যদি একটু দূরে নেন, আপনার মাথাটা কেটে যাচ্ছে, পুরো দেখা যাচ্ছে না। এইভাবে একটু ঠিক আছে জি, আরেকটু আর হাফ ইঞ্চি আপনি গেলে ক্লিয়ার হয়। একটু দূরে, আপনারা একটু দূরে যান। জি, দূরে থাকলে ভালো হয়, মাথাটা কেটে যায়, আপনার মাথা কেটে যাচ্ছে। এভাবে থাকলে চলে না, না না এভাবে না, ওইভাবে দেন, যেভাবে ছিলেন একটু দূরে থাকেন। জি, এভাবে ঠিক আছে, ধন্যবাদ। আমি 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, আমাদের আজকে সৌভাগ্য। তার সাথে আমি কথা বলতে পারতেছি আমাদের নড়িয়া থানার সম্মানিত সভাপতি দাদন ভাই, বীর মুক্তিযোদ্ধা। তাকে আমি অনেক সম্মান করি। তার দীর্ঘ রাজনীতিক এবং খেলাধুলায়ও সে অনেক সে অনেক
সব ধরনের খেলায় সে অংশগ্রহণ করেছে। ছোট থাকি তাকে আমি চিনি ভালোভাবে। এবং মনির, আমাদের ছোট ভাই জসিম শিকদার, পলাশ আহমেদ, আর আজকে এই টিভিতে যারা অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বলতে চাই, রাজনীতি এমন একটা জিনিস, আমরা কিন্তু শরীয়তপুরে সংখ্যায় অনেক কম বার্লিনের রাজনীতিতে। আমরা যেখানে বসবাস করি দীর্ঘ 30 বছর যাবৎ, কিন্তু আমরা আমাদের কর্মদক্ষতার কারণে আমরা গত যে কমিটি হয়েছিল বার্লিন মহানগর, জার্মানের রাজধানীর, ওইখানে আমরা 5টি কার্যকরী কমিটির ভিতরে সুপার 5-এর আমরা 4টা দিতে সক্ষম হয়েছি। কুমিল্লার অনেক লোক আছে, অন্যান্য ডিস্ট্রিক্টের অনেক লোক আছে, কিন্তু তাদের ভিতরে ওই ধরনের একতা ছিল না। আর তারা অনেকেই চিন্তা করছে যে হাসিনা, স্বৈরাচারী হাসিনা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, সেই কারণে তারা অনেকেই আসে নাই। এখন 5 তারিখের পরে আমরা যারা বিগত সংগ্রামে হাসিনার বিরুদ্ধে, হাসিনা যেখানে আন্দোলন যেখানে আন্দোলন সেখানে আমাদের সম্পৃক্ততা ছিল, এখন অনেক 5 তারিখের পরে আমরা এখন অনেকের টেরও পাই না ঠিক মতো। আমি দীর্ঘ 7 বছরের মতন এই বার্লিন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। জানুয়ারি মাসের 2025 জানুয়ারি মাসে আমাদের জার্মান, ফ্রান্স, ইটালির কমিটি ডিসলভ করেছে। এখন পর্যন্ত কোনো কমিটি দেয় নাই। আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগরের ক্যান্ডিডেট হয়েছি। আহ্বায়কের জন্য আমি সবার কাছে দোয়া কামনা করছি। এবং আমি নড়িয়ার ছেলে, আমি যেখানে যাই আমার নারীর টানে আমার নড়িয়াতে আসতে হবে। আমি চাই নড়িয়ার রাজনীতি সুশৃঙ্খল ভাবে পরিচালনা হোক। আমাদের দলের ভিতরে যদি কোনো দুর্বলতা থাকে, সবাই মিলে, দাদন ভাই 5 তারিখের পরে ভাগ্যক্রমে এই সরকার পতনের পরে আমার সাথে একবার দেখা হয়েছিল নড়িয়ার থানার সামনে, না নড়িয়া মসজিদের সামনে। সে বলেছিল, আমি বলেছিলাম যে আওয়াল ভাই সাথে ছিল, যে এক গ্রুপ থাকবে রাস্তায়, আরেক গ্রুপ বিএনপি থাকবে চায়ের দোকানে, এটা হয় ভাই। আওয়াল ভাই তখন বলছে, তুমি এটা করো, তুমি এটা সমস্যার সমাধান করো। আমি তো সবসময় থাকি না, আমি চেষ্টা করতে পারি, কিন্তু আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব যদি উদ্যোগ নেয়, তাহলে এটা ভোটের রাজনীতিতে আমরা বিএনপি, আমরা জানি যে বিএনপি রাজনীতিতে ভোটের এবং এখন যে বর্তমান পরিস্থিতি আমরা অনেক পিছনে। আমাদের ভোটের রাজনীতিতে সামনে যে ভোট হবে, ওই ভোটে যদি আমাদের জিততে হয়, 2 গ্রুপ এক হতে হবে। যে নেতৃত্ব নিয়ে আসতে পারে, যে ধানের শীষ নিয়ে আসতে পারে, তার জন্য আমরা রাজনীতি করব। এইভাবে একটা উদ্যোগ নিয়ে আমি মনে করি যে দলের বৃহত্তর স্বার্থে আমাদের একত্রতা ঘোষণা করা দরকার। অনেকে প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। প্রশ্ন ছিল, ছাত্র রাজনীতি থেকে আপনি প্রবাস বিএনপির নেতৃত্বে আসার অভিজ্ঞতাটা কেমন, এবং জার্মানিতে বিএনপির কার্যক্রম কতটা সক্রিয়? বিএনপি থেকে ছাত্রদল যখন করতাম দেশে ছিলাম। এখন তো ইউরোপের মাটিতে, জার্মানে, ইটালিতে ছাত্রদল করার কোনো নেই। আর এখন তো আমরা ছাত্রর ওই বয়সও নাই। আমরা আস্তে আস্তে যেহেতু ছাত্রদলের কোনো সংগঠন নাই, যুবদল করার বয়স নাই, সেই কারণেই আমরা এইখানে যারা পুরান যারা ছিল তারা আমাদেরকে গুরু দায়িত্ব দিচ্ছে। আমরা গুরু দায়িত্ব পাওয়ার পরে আমরা জার্মানের সংগঠনকে সাংগঠনিক ভাবে অনেক শক্তিশালী করেছি। আমি এটা পূর্বেই বলে গেছি যে আমরা সংখ্যায় কম, কিন্তু
আমরা সুপার 5-এর 4টা পদ পেয়েছি: সভাপতি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক। এটা আমাদের কর্মদক্ষতার কারণে আমাকে দিতে বাধ্য হয়েছে। আর প্রবাসে আমরা রাজনীতি করতে যাই, আমাদের কাছে অনেক টেলিফোন আসছে, আন্দোলন সংগ্রামে আমরা জানি অংশগ্রহণ না করি। এটা হলো এনামুল হক শামীমের ভাই, তখন উনি ইংল্যান্ডে ছিল, উনি আওয়ামী লীগের হয়ে শেখ হাসিনার হয়ে অনেক কাজ করেছে, ব্যক্তিগত ভাবে অনেক ফোন করে উনি অনেক যে এখানে যায় না, এখানে গেলে এই সমস্যা হবে, এখানে না যাওয়াটাই ভালো। তারপরও আমরা ওই ধমকি টেলিফোনে বিচলিত না হয়ে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। 5 তারিখে ফ্যাসিস্টের পতন হয়েছে। এখন আমি বলতে চাই, নড়িয়া সর্বশেষ প্রবাসীতে আমরা যে অবস্থাতে আছি, আমি তো বলেই গেছি যে আমরা 41 সাল পর্যন্ত হাসিনা থাকবে এইটা চিন্তা করি আমরা রাজনীতি করছি। আমরা 5 তারিখে যে হাসিনার পতন হইব এত তাড়াতাড়ি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আল্লাহর হুকুমেই তার পতন হয়েছে, নাহলে এত তাড়াতাড়ি পতন হওয়ার কথা না। আমি বলতে চাই, যারা দলকে ভালোবাসে, দলের বৃহত্তর স্বার্থে আমাদের ভিতরে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা না। আমি বলবো যারা দায়িত্ব আছে, এই ধরনের যদি আমাদের দলের ভিতরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে, যাদের কারণে আমাদের দলের ক্ষতি হয়, তাদেরকে আমি মনে করি যে যারা যোগ্য তাদেরকে মনে করে আনা উচিত, যারা বিতর্কিত তাদেরকে এই প্রতিযোগী থেকে বাদ দেওয়া উচিত, দলের বৃহত্তর স্বার্থে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সময় কম, যদি আমরা পরবর্তীতে আপনার কাছে অবশ্যই আসবো। আমরা এখন চলে যাব জনাব জসিম শিকদার, যিনি প্রবাসীর সাথে যে রাজনীতির সাথে জড়িত আছেন। আমরা জসিম ভাইয়ের কাছে চলে যাব। জসিম ভাই, কেমন আছেন আপনি? হ্যালো জসিম ভাই। জসিম ভাই, আমাদের কথা শোনা যাচ্ছে কি? আপনার কথা আমরা শুনছি না। আপনি মনে হয় স্পিকার কি অফ করা? আমরা কি কেউ শুনছি? পলাশ ভাই, জসিম ভাইয়ের কথা কি শুনছেন? জসিম ভাইয়ের স্পিকার কি সমস্যা নাকি? জসিম ভাইয়ের কাছে চলে আসবো আমরা। যদিও আমাদের সময় অল্প, আমরা চলে যাব এখন। পলাশ ভাই আছেন তো না? ধন্যবাদ পলাশ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্যটা, পলাশ ভাই আমাদেরকে অনেকবার ট্রাই করেছে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য, বিশেষ করে আমাদের নড়িয়া উপজেলার বিএনপির সভাপতি সাহেবকে রাখার জন্য, এবং বিএনপির যিনি সহসভাপতি আছেন তাকে আজকের আয়োজনে উপস্থিত থাকার জন্য তিনি আমাদেরকে অনেকভাবে বলেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি। সব আপনাদের তো ধন্যবাদ, তার চেয়ে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সভাপতি সাহেবকে, কারণ উনি আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। পলাশ ভাই, আপনার কাছে আমাদের শুরুতে প্রশ্ন ছিল গণ অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা। দুঃখিত, এই প্রশ্নটা অন্যদিকে চলে যাচ্ছে। আমরা যে প্রশ্নটা যেতে চাচ্ছিলাম, পলাশ ভাই শুনছেন আমার কথা? আপনি যে ছাত্র রাজনীতি থেকে প্রবাস বিএনপি নেতৃত্বে আসার অভিজ্ঞতা কেমন, এবং জার্মানিতে বিএনপির কার্যক্রম কতটা সক্রিয়? শুরুতে আপনার কাছে এই প্রশ্নটা। জি, ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সঞ্চালক, আপনার প্রাণবন্ত উপস্থাপনা আমাদের বিমোহিত করেছেন। আমাদের সাথে যারা সংযুক্ত আছেন, নৈরা উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি শামসুল ইসলাম দাদন ভাই, আমার ছাত্র রাজনীতির
শিক্ষক যাকে বলা যায়, মনির ভাই আজকে আমাদের সাথে সংযুক্ত আছেন। এবং প্রবাসে আমি যাদেরকে ছায়াসঙ্গী হিসাবে পেয়েছি, আমাদের সেই দুইজন গুণী রাজনৈতিক ব্যক্তিত্ব, জসিম ভাই এবং জিএস বাবুল ভাই, যাদের পরামর্শ এবং তো দিক নির্দেশনা আমার প্রবাস রাজনীতির চলার পথে পাথেয়। আমি 1997 সালে যখন জামাল শরীফ হিরু ভাই 96 সালে বিএনপি নির্বাচনে পরাজিত হওয়ার পরে সে কেন্দ্রের দিক নির্দেশনা পেয়ে যখন এলাকায় এসেছিল এলাকার রাজনৈতিক সংগঠন গুছাতে, তখন ওয়ার্ড ভিত্তিক যখন সংগঠনের কর্মী সংগ্রহ চলছিল, আমার মনে আছে তখন মনির ভাইরা এটা সংগঠিত করেছিল প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এবং ইউনিয়নে। তারই ধারাবাহিকতায় গরিশার ইউনিয়নের 7 নং ওয়ার্ডে জালাল ভাই এবং সালাউদ্দিন ভাই, মনির ভাইয়ের বন্ধুবর, তারা একসাথে রাজনীতি করেছেন। তারা আমার নাম বিএনপির খাতায় যে লিপিবদ্ধ করেছে। তারপরে বিএনপি রাজনীতিতে যে সম্পৃক্ত হয়েছি, রাজনীতি যেহেতু পলিটিক্স প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি যেখানেই প্রেজেন্ট ছিলাম সেখানেই পলিটিক্স কন্টিনিউ করেছি। ধারাবাহিকভাবে আমি ইউক্রেন বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছি এবং সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির আমি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছি। আমি দীর্ঘ 7 বছর সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির সাথে কাজ করে যাচ্ছি। ইউরোপের 18টা দেশে আমার নিজস্ব আমাদের সংগঠনের কমিটি আছে। এবং যখন যুদ্ধ পরবর্তী অবস্থায় ইউক্রেনের থেকে আমি যখন ত্যাগ করি, আমার ইন্টারন্যাশনাল সেক্রেটারি মাহিদুর রহমানের আমন্ত্রণে আমি ইউকেতে চলে আসি। সে আমাকে এখানে নিয়ে আসে তার ব্যক্তিগত স্পন্সরে। আমি এখন স্কটল্যান্ডে আছি। যুক্তরাজ্যে 2টি ভাগে, যদি বৃহত্তর ভাগে ভাগ করেন, একটি ইংল্যান্ড এবং পরবর্তীটি স্কটল্যান্ড। তো আমি স্কটল্যান্ড বিএনপির সাথে সংযুক্ত হয়ে এখন কাজ করছি। আপনারা দোয়া করবেন অনাগত দিনে যদি দল আমাকে যে দায়িত্ব দেয় এটা যথার্থভাবে পালন করতে পারি, আমি সেটাই পালন করার চেষ্টা করছি। ধন্যবাদ। যে আমরা শুরুতে মূল আলোচনা কিন্তু কিছুক্ষণ বাদেই চলে আসব। আমরা আবারও চলে যাব আমাদের সম্মানিত প্রবাসী যিনি আছেন জসিম শেখদার সাহেব। জসিম ভাই, আপনি কি শুনছেন আমাদের কথা? জসিম ভাই, আমাদের কথা কি শোনা যায়? জসিম ভাই, আপনি এক কাজ করেন, আপনি এখান থেকে কেটে দিয়ে আবার অংশগ্রহণ করেন, আমরা আবার আপনাকে নেটে আনবো, অটোমেটিকলি আপনি চলে আসবেন। আপনি এখান থেকে কেটে দিয়ে বের হয়ে আবার অংশগ্রহণ করেন। ধন্যবাদ। নেটওয়ার্কের কারণে আমরা জসিম ভাইয়ের সাথে এখনো যুক্ত হতে পারছি না। আমরা চলে যাব আমার বিএনপির যিনি নড়িয়া উপজেলার সভাপতি আছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা তার মাঝে এখন চলে যাব জনাব মনির মেহমুদ ভুঁইয়া। তার কাছে আমাদের প্রশ্ন থাকবে, যেহেতু আজকের এই প্রবাসীদের আয়োজনে এর আগের বারও তিনি আমাদের সাথে অংশগ্রহণ করেছিলেন এবং প্রবাসে থাকা অনেকেরই কিন্তু প্রশ্নের উত্তর দিয়েছেন এবং দর্শক মন্ডলীদের মাঝেও কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা মনির মেহমুদ ভুঁইয়ার কাছে চলে যাব। তার কাছে আমাদের প্রশ্ন থাকবে যে প্রবাসে বিএনপির কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমরা আপনার স্পিকারটা অন করে নেন। সরি। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? জি, এখন তো আজকের যে আলোচ্য বিষয়, তার মধ্যে আমাদের বিদেশের বিএনপির কার্যক্রম নিয়ে আমাদের যে আলোচনা, সেখানে আজকে আমাদের উপস্থিত উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি শামসুল আলম দাদন ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। সরকারি কলেজের জিএস বাবুল ভাই, বাবুল আহমেদ আমার সাথে উপস্থিত আছেন। বন্ধুবর বার্লিন বিএনপির সভাপতি জসিম শিকদার সহ স্নেহের ছোট ভাই পলাশ আহমেদ, যার রাজনৈতিক দূরদর্শিতা এবং প্রজ্ঞা আমি আসলে অভিভূত। পাশাপাশি সংবাদপত্রের আজকের সংবাদের পাতার যে সঞ্চালক আব্দুল জব্বার, আপনাকেও ধন্যবাদ জানিয়ে এবং প্রবাস দেশে যারা আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আপনার যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রবাসে বিএনপি কার্যক্রমকে কিভাবে মূল্যায়ন করছি।
আসলে প্রবাসীর বিএনপি বলতে যা বুঝি, প্রবাসে থেকে বিএনপি রাজনীতি করাকে প্রবাসী বিএনপি বলে আমরা বুঝি। মূলত বিএনপি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এই রাজনৈতিক দলটি বাংলাদেশ থেকে পরিচালিত হয় এবং এর মূল কেন্দ্রবিন্দু বাংলাদেশ। সেই সংগঠনের যথেষ্ট অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বেই। তন্মধ্যে আমাদের জাতীয়তাবাদী চেতনার যারা বিদেশ রুটি বা বিদেশে যারা বিগত দিনে বসবাস করছেন, তাদের আন্দোলন সংগ্রামী জীবনের এবং রাজনৈতিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হলো যে বিদেশে রাজনীতিটি। তো যারা বিদেশে বসবাস করে তারা বাংলাদেশেরই সন্তান, এবং যে রাজনৈতিক দলটি তারা সেখান থেকে সবসময় যে রাজনৈতিক দলটিকে তারা হৃদয়ে লালন করে, সেই দলটিও বাংলাদেশের, আর যারা সেটি লালন পালন করে তারাও বাংলাদেশি। সুতরাং বিদেশের প্রবাসী থেকে যারা রাজনৈতিক সংগঠনটাকে পরিচালনা করে, আমি মনে করি তাদের মূল্যায়ন আসলে করার মতো অভিব্যক্তি বা ভাষা নেই আমার। কারণ তাদের কষ্টার্জিত বিগত দুঃসময়ে লালন পালন করেছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, নড়িয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে, সকল প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। এবং তারা বিগত ফ্যাসিবাদ সরকারের সময়ে যারা সমস্ত ইউরোপে, সমস্ত বহির্বিশ্বে আন্দোলন সংগ্রাম করে একটি ফ্যাসিজমের বিরুদ্ধে ব্যাপকভাবে তারা মানুষকে অ্যাকোমোডেট করতে পেরেছে, তারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে যেভাবে দেশমাতাকে রক্ষার জন্য, দেশকে স্বাধীন করার জন্য, বাংলাদেশ নামক একটি ভূখণ্ডকে রক্ষা করার জন্য যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, আসলে তাদেরকে কোনো ভাষা দিয়ে প্রবাসীদের রাজনৈতিক মূল্যায়ন করার মতো আসলে দুঃসাহস বা আমার নেই। তো আমি বিশ্বাস করি যে প্রবাসের রাজনীতি অত্যন্ত কঠোর এবং অত্যন্ত পরিশ্রমের একটি কাজ। সারাদিন কাজ করে, সারাদিন পরিশ্রম করে, তাদের সংসার, তাদের প্রবাসী জীবন অত্যন্ত একক একটি জীবন, যেখানে অনেকেরই প্রিয়জন বাংলাদেশের ভূখণ্ডে রেখে গিয়ে তারা বিদেশভূমি করে। সেখানে থেকে একটি দলকে ভালোবেসে, একটি দলের নেতা নেত্রীদেরকে, আদর্শকে লালন করে তারা যতটুকু বিগত সময় করেছে, আমি মনে করি তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গত আন্দোলন সংগ্রামে। আমি বিশ্বাস করি যে আমাদের আসলে ভাষা দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে তাদের মূল্যায়ন করার মতো আসলে আমাদের যোগ্যতাই নেই। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আবারও চলে যাব, যদিও নেটওয়ার্কের কারণে আমরা বিচ্ছিন্নতা পেয়েছিলাম। জসিম শিকদার সাহেবের কাছে আমরা চলবো। জসিম ভাই, আপনি আমাদের কথা কি শুনছেন? কিন্তু আমরা আপনার কথা শুনছি না। আমরা একটু লাইনে থাকি, আমরা একটু দেখছি 10 সেকেন্ড। আমরা জসিম ভাইয়ের নেটওয়ার্কের, জসিম ভাই আমরা একটু লাইনে থাকেন, আমরা চেষ্টা করছি আপনাকে কানেক্টেড আবারও করার জন্য। জসিম ভাই জি, জসিম ভাই কথা শোনা যাচ্ছে কি? দুঃখিত দর্শক, আমাদের সম্মানিত যে আরেকজন অতিথি আছেন জসিম ভাই, তার আমরা কথাগুলো শুনতে পাচ্ছি না, তো নেটওয়ার্কের কোনো সমস্যা হতে পারে। তো দর্শক, আমরা আবারও চেষ্টা করব জসিম ভাইকে কানেক্টেড করার জন্য। নেটওয়ার্কের প্রবলেমে অনেক সময় অনেক সমস্যা। এখন চলে যাব আমাদের যিনি আজকের আয়োজনে উপস্থিত আছেন, জনাব শামসুল আলম দাদন মুন্সি, নড়িয়া উপজেলার সম্মানিত বিএনপির সভাপতি। এবং আশা করব তিনি তাকে যদি আপনারা কেউ প্রশ্ন করে থাকেন আজকের এই আলোচনায়, এবং প্রবাসে যারা আছেন তাদেরকে সহকারে যদি কেউ আলোচনায় আমাদের ফোনে যুক্ত হতে চান, অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তরগুলো সে দিবেন। জনাব দাদন মুন্সি, আপনি কেমন আছেন? আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি এই রাত্রে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি কি
আপনাকে প্রশ্ন ছিল, যেহেতু বাংলাদেশের বাইরে থেকে আজকে যারা প্রবাসে থেকে আমাদের সাথে যে বিদেশের মাটিতে বিএনপি আমাদের যে আয়োজনটি, আমরা আপনারা যারা দেশে আছেন বিএনপি যারা করে প্রবাসের মাটিতে থেকে, তাদের অনেক দূরত্ব থেকে পরিবার ছেড়ে কিন্তু তারা রাজনীতির সাথেও কিন্তু যুক্ত, সক্রিয়ভাবে যুক্ত আছেন। এখন সেই আয়োজনের উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে যে আয়োজন আমাদের, সেটা আপনি অবশ্যই জানেন। এখন আপনার কাছে আমাদের প্রশ্ন ছিল, প্রবাসী বিএনপির রাজনীতিতে আপনি কিভাবে দেখেন এবং প্রবাসী নেতা কর্মীরা কিভাবে দেশের রাজনীতিতে ভূমিকা রাখতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামকরণ করে কথা আরম্ভ করছি। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি সংবাদের পাতার আজকে যে আয়োজক সঞ্চালনা রয়েছেন তাকে সহ সকল কর্মচারী বৃন্দদেরকে। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আমার আজকে এই অনুষ্ঠানে প্রবাসী ভাই যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে বাবুল ইসলাম সহ আমার সহকর্মী উপজেলার সহ সভাপতি দায়িত্বে যিনি রয়েছেন মনির মাহমুদ ভূয়া সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমি যারা আজকে আমাদের এই অনুষ্ঠানকে উপভোগ করার জন্য অধীর আগ্রহে বিভিন্ন স্থল থেকে আপনারা এই অনুষ্ঠান দেখছেন সকলকে। আমাদের ইতিমধ্যে যে প্রশ্ন করা হয়েছে তার আগে আমাদের প্রবাসে থাকা আমারই ছোট ভাই বাবুল সর্বপ্রথম সকলকে ধন্যবাদ, কিছু বক্তব্য রেখেছে। বক্তব্যে কিছু কথা বলেছেন পলাশ আহমেদ, যদিও ইতিমধ্যে দক্ষিণ সিকদার সাহেবের কিছু আমরা এখনো পর্যন্ত তেমন কথা শুনতে পারিনি নেটওয়ার্কের কারণে। আমি আপনার যে প্রশ্নের আগে আমি আমার অন্তরে ওই বিদেশি যারা আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে সহ তারা যে যে এলাকায় থাকেন সকল বাংলাদেশি ভাইদেরকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি এখানে বলতে চাই, ইতিমধ্যে বাবুল ইসলাম যা কিছু কথা বলেছেন, কথার মধ্যে সর্বপ্রথমই আমাকে বড় ভাই হিসাবে মুরব্বী হিসাবে যে বলেছে যে নড়িয়া উপজেলার মসজিদের সামনে সাক্ষাৎ হয়েছিল, ঠিকই কিছু কথা বলেছে, অল্প সময় আমরা পেয়েছিলাম। এটা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার সাথে সাক্ষাতের কথা মনে রেখেছেন। যেহেতু নড়িয়া উপজেলার বর্তমানে রাজনৈতিক দায়িত্বে আমি প্রধান হিসাবে আছি, এই জন্য এই গুরু দায়িত্ব আমার উপরেই। সংসদে যে প্রধান থাকে তার উপরেই দায়িত্ব থাকে। রাজনীতিতে উনি কিছুটা বিশৃঙ্খলা তথা অনৈক্যের কথা বলেছেন। ইতিমধ্যে যদি উনি বাবুল অবশ্যই খোঁজখবর নিয়েছে, আমরা পর্যায়ক্রমে 5 আগস্টের পরে যে ফ্যাসিজমের পতনের পরে আমাদের নেতা কর্মীদেররা আমরা ঠিকই বিচ্ছিন্ন ছিলাম, অনেকটাই আমরা ইনশাল্লাহ গুছিয়ে এনে সর্বশেষ এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকী যে অনুষ্ঠান আমরা নড়িয়াতে করেছি, তাদের নিশ্চয়ই যদি সেই আমাদের মিটিং মিছিলের অবস্থান দেখে তাহলে বুঝবে আমরা অনেকটাই সাংগঠনিক ভাবে অগ্রগতি আমরা এনেছি। পাশাপাশি আমি যেহেতু সংসদের বড় হিসেবে দায়িত্ব পালন করি, আমার সাথে বর্তমানে যে কমিটিতে রয়েছে সেই কমিটিতে কিন্তু আমার অনেক ইয়াং ছেলেরা রয়েছে। আমি বুক ফুলে আমার এই 74 বছর বয়সেও আমি এখন আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি। যেহেতু আমি জনপ্রতিনিধি হিসাবে 1977 সালে প্রথম চরাপি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, পরবর্তীতে 78 সাল থেকে যখন আমাদের এই দল গঠিত হয় তারপর থেকে এই জাতীয়তাবাদী রাজনীতির সাথে আমি সম্পৃক্ত। আজকে দীর্ঘদিন যাবৎ এই গুরু দায়িত্ব আমার উপরে অর্পিত। ইতিমধ্যে বিভাজন রয়েছে, এটা ঠিকই আছে। আমাদের প্রয়াত নেতা জামাল চৌধুরী হিরু সাহেব, উনি আমাদের সম্মানিত ব্যক্তি, ওনার সাথেও রাজনীতি আমি করেছি, সেই সুযোগ আমার হয়েছে। সুযোগ হয়েছিল আমাদের সর্বপ্রথমকার যে জেলা কমিটির সভাপতি ছিলেন গিয়াসউদ্দিন সাহেব, তার সাথে কাজ করার সুযোগ হয়েছে। আমার সুযোগ হয়েছিল সর্বপ্রথম যে শরীয়তপুর জেলার যে আমাদের মাসুক চৌধুরী সাহেব যে জেলা সভাপতি ছিলেন, তার সাথে আমি কিছু কাজ করেছি। আমি প্রত্যেকেরই সাহায্য পেয়েছি তাদের কাছ থেকে। আমি যা শিখেছি রাজনৈতিক ভাবে, আমি তাদের কথা, তাদের আদর্শ উদ্দেশ্য, তাদের উপদেশ
লালন করে আমি আমার বর্তমানে দলকে চালিয়ে যাচ্ছি। আজকে যে মনির মাহমুদ এখানে বক্তৃতা দিয়ে কিছু কথা বললো, এই মনির মাহমুদ আমারই হাতে করা ছাত্র দলের সেক্রেটারি ছিল, পরবর্তীতে সে যুব দল করেছে, বর্তমানে সে আমারই দলের আমার সাংগঠনিক ভাবে সে সহযোগী দায়িত্ব পালন করছে। বাবুলের মধ্যে এরকম সাহসী নেতা কর্মী আজকে আমাদের কাছ থেকে অনেকেই নেই। বাবুল এক সময় দাপটে ছাত্র নেতা ছিল, মুক্তারের চর, আমরা তাদের সাথে নড়িয়া উপজেলায় কলেজের রাজনীতিতে অনেক সহযোগিতা করেছি, উনি সহযোগিতা ও আমাদের কাছ থেকে সহযোগিতা নিয়েছে। কিন্তু আজকে আমরা একটু সংক্ষেপে বলতে হয়, সবাই কম। আজকে যারা বিদেশ থেকে আমাদের সাথে যে যুক্ত হয়ে কথা বলেছে, একটি কথা আমরা জানি, বিদেশে শুধু আমাদের জাতীয়তাবাদী দলের লোকই থাকে না, বাংলাদেশে অনেক থাকে। কিন্তু বিগত 17টি বছর যে আওয়ামী লীগের কোষাঘাতে সবচেয়ে বেশি নিষ্পেষিত হয়ে নিপীড়িত হয়ে আমাদের জাতীয়তাবাদী দলের লোক তারা বাইরে চলে গিয়েছিল আত্মমর্যাদা রক্ষার জন্য, বাড়ির বাণিজ্য রক্ষার জন্য, বাপমার কাছে দুটি পয়সা পাঠানোর জন্য। আজকে আমরা সংক্ষেপে একটি কথা বলতে চাই, আমি দাদুর মুন্সি কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। পরবর্তীতে আমি 77 সাল থেকে প্রথম জনপ্রতিনিধি হয়ে যে রাজনৈতিকভাবে নদিয়ার সাথে উৎপতভাবে জড়িত, আমি এখান থেকে কোনোদিন আমার বিচ্যুতি ঘটেনি। আমি সর্বদা এই জনগণের পার্টি আছি এবং আশা করি মৃত্যু পর্যন্ত আমি থাকবো। এখন আমার উপরে শেষ বয়সে আমি আমার রাজনৈতিকভাবে যে সহযোগিতা পেয়েছি, এতে বর্তমানে আমি অত্যন্ত খুশি যে ইয়াং ছেলেদেরকে আমি পেয়েছি। পাশাপাশি আমাকে এখানে একটি প্রশ্ন করা হয়েছে যে প্রবাসে বিএনপির রাজনৈতিক ভাবে আমি কিভাবে দেখি, পাশাপাশি নেতা কর্মীদেরকে দেখেন রাজনীতিতে কি ভূমিকা রাখতে পারে, এটা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। এখানে যারা বিদেশে গিয়েছে বেশিরভাগ হিসাব করে দেখবেন অন্য রাজনৈতিক দলে থাকলেও আমাদের জাতীয় দলের দল বিগত 17 বছরে আওয়ামী লীগের কোষাঘাতে নিষ্পেষিত হয়ে ওখানে রেখে তারা সেখানে সংগঠিত হয়েছে আমাদের সংগঠনকে, জিয়াউর রহমানের আদর্শকে এই বাংলাদেশে প্রতিফলন ঘটানোর জন্য বিদেশেও তারা সংগঠন করেছে। জন্য আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তথা আমরা বাংলাদেশের যারা জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করি, প্রত্যেকেই তাদের প্রতি সন্তুষ্ট। বিদেশে থেকেও তারা এই ঝঞ্ঝার মধ্যে আমাদের এই দলকে উজ্জীবিত করেছে। তাদের উজ্জীবিতনের কারণেই তাদের বাপ মা সহ তাদের যে আত্মীয় স্বজন রয়েছে প্রত্যেকে জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সাথে, আমাদের দলের সাথে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তাতে আওয়ামী লীগের অনেক কষাঘাতি তারা খেয়েছে। কিন্তু আমরা বর্তমানে যেহেতু বড় দল হলে কিছু বিশৃঙ্খলা থাকেই, আমি বাবুল সহ, আমি জসিম ভাইকে এবং পলাশ ভাইকে সহ অন্যান্য রাজনৈতিকভাবে আমাদের অবস্থা করছেন দেখবেন। ইতিমধ্যে আমাদের জেলার কর্ণধার যিনি রয়েছেন, তার নেতৃত্বে যদিও ভাই একজন ভালো বক্তা ছিলেন, লিডারও ছিলেন, উনি নেই, ওনার আপনার মাগফিরাত কামনা করে আমি এটা বলছি, বর্তমানে দায়িত্বে যারা রয়েছেন যে শফিকুর রহমান কিরণ সাহেবও প্রতিটি গ্রামে গঞ্জে সভা সমিতির মাধ্যমে জিয়াউর রহমানের সেই 19 দফা কর্মসূচি বর্তমানে প্রলম্বিত হতে হতে 31 দফা পর্যন্ত হয়তো আরো 6টি দফা যুক্ত হতে যাচ্ছে। এই প্রতিফলনের মাধ্যমে বাংলার জনগণ শান্তি পাবে, নিষ্কৃতি পাবে গণতন্ত্র, ভোট দেওয়ার অধিকার পাবে, খেয়ে বাঁচার নিশ্চয়তা, সেই জন্য কাজ করে যাচ্ছে প্রতিটি ঘরে ঘরে। যেহেতু আমাদের এলাকাটা আওয়ামী লীগ অধ্যুষিত ছিল, বিশেষ করে আমাদের শরীয়তপুর জেলা, সেখানে সেই অনেক সংখ্যালঘু লোক সহ ফ্যাসিস্ট আওয়ামী লীগ এনামূলক সহ আমার রিলেটিভস, আমার আত্মীয়, তারপরেও আমি তাকে সবার থেকে বেশি চিনি। যে কোষাগার আমাদের উপরে দিয়েছে, তারপর যে আমাদের যে নেতা কর্মীরা এই মধ্যে টিকে আছে, এই আদর্শকে অন্তঃস্থল থেকে ভালোবাসে বিদায় তারা এই পর্যন্ত টিকে দল করে যাচ্ছে। আমি আশা করি বাবুলের যেই কথা, ইতিমধ্যে আমরা অনেকটাই নির্বাচন করেছি, দু একজন যারা ভুল পথে রয়েছে, আশা করি আমরা মিলেমিশে কাজ করে, যেহেতু আমার বয়স অনেক হয়েছে, আমি আর রাজনীতির সময় আমি থাকবো না, তোমাদের মতো ইয়াং ছেলেরাই কিন্তু এই রাজনীতিতে অংশগ্রহণ করবে। তাই আমি সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমার ছোট ছোট উপমতি ছেলে মেয়েদের মতো তাদের সাথে রাজনীতি করে এটাতে আমি জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছি। এবং বিদেশি যারা রয়েছে তাদেরকে, তারা যে রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে টিকিয়ে রেখেছে, এটা সারা বিশ্বের কাছে প্রমাণ হয়েছে যে বিদেশিরা যদি আমাদের সহযোগিতা না করতো তাহলে বাংলাদেশ আমাদের আরো অধঃপতনে চলে যেত। এবং বিদেশি যারা রয়েছে বিশেষ করে জাতীয়তাবাদী শক্তির পক্ষে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিপক্ষে, তারাই আমাদের এই দেশের জনসাধারণকে
যেভাবে উজ্জীবিত করেছে, আমরা মনে করি তাদেরকে এই জন্য আমরা সম্মান দিয়ে যাকে সম্ভব তাকে যোগাযোগ করে আমরা আমাদের উপজেলা কমিটির উপদেষ্টা হিসাবে কাউকে কোনো পদেও পদায়ন করে আমরা রেখেছিলাম। এই জন্যই আশা করি তারা মাঝে মধ্যে যখনই ছুটি পাবে তখন এসে তাদের আত্মীয় স্বজন সহ তাদের অনুষ্ঠানী নেতা কর্মীদেরকে উজ্জীবিত করে আমাদের সাথে সম্পৃক্ত করে দিয়ে এই দলকে আরো শক্তিশালী করবে। আমি আশা করি প্রবাসীরা যারা রয়েছে ঘুরে ঘুরে সময় পেলে কিছুটা ব্যয় হলো আত্মার খোরাক হিসেবে রাজনীতিকে যেন তারা ধারণ করে আপনার তাদেরকে প্রতিষ্ঠা করে, তাহলে আমাদের দল সার্থক হবে। আমি যেহেতু সময় কম, অনেক লম্বা কথা আর বলা যাবে না, তা আশা করি যদি বাবুলদের মতো এরকম লোক, যদি জসিম ভাইদের মতো এরকম লোক, পলাশদের মতো লোক আরো যারা রয়েছে তাদেরকে তোমরা যদি আমাদের সাথে জড়িয়ে দাও, কারণ যে আমি তো একদম গ্রামগঞ্জে থাকি আর আমি একটু যেহেতু বয়সী মানুষ, ফোনালাপ আমি কম বুঝি এবং কম জানি, তোমরা যদি একটু যোগাযোগ করো, ইনশাল্লাহ অনেকেই যোগাযোগ করে, তাহলে ইনশাল্লাহ আমাকে কোনো উপদেশ তোমরা প্রয়োজনে দিতে পারবা, বুদ্ধি পরামর্শ আমার কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবা। তাহলে আশা করছি নড়িয়াতে এবং আমাদের শরীয়তপুরে জাতীয় দলের শক্তি সুপ্রতিষ্ঠিত হবে আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সভাপতি সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের সাথেই যুক্ত থাকবেন। পরবর্তীতে আপনার কাছে আরো প্রশ্ন আছে আমাদের, আমরা চলে যাব এখন পলাশ ভাই। পলাশ ভাই, আপনার কাছে আমাদের প্রশ্ন ছিল, পিআর পদ্ধতিতে নির্বাচনের যৌক্তিকতা দেখেন কিনা? পলাশ ভাই, এই বিষয়ে আপনার মতামত কি? ধন্যবাদ আজকে সঞ্চালক আপনাকে আজকে এই সমসাময়িক গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমাকে করার জন্য। শুরুতে আমি একটু ধন্যবাদ দিতে চাই আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী সুযোগ্য সভাপতি তার সাংগঠনিক উদারতার জন্য। সে আমাদের প্রবাসীদের কাছে যে আহ্বান জানিয়েছে, আমরা চেষ্টা করব সব সময় তার পাশে থেকে নড়িয়া উপজেলা বিএনপিকে সুসংগঠিত রাখার জন্য। পিয়ার পদ্ধতি ব্যাপারে যেটা বলছেন, আসলে পিয়ার পদ্ধতি ডেমোক্রেসি, যে ফান্ডামেন্টাল ডেমোক্রেসির যেই মাদারল্যান্ড সেটা হলো যুক্তরাজ্য। আমি সেখানে অবস্থান করি, সেখান থেকে গণতন্ত্রের উৎপত্তি হয়েছে। এই প্রপোর্শনাল রেটের যে সিস্টেমটা, এটা ইতিমধ্যে পশ্চিমা বিশ্বের অনেক দেশেই এখানে অ্যাপ্লাই হয়েছে, সেটা সব জায়গায় ফেল করেছে। শুধু এখানে গুড এক্সাম্পল আছে বেলজিয়াম, ডেনমার্ক এবং নরওয়ে, এইসব এবং স্পষ্ট জানি, কারণ ফ্রান্স, ইটালি, জার্মানি এই প্রপোর্শনাল রেট পিআর পদ্ধতি থেকে বেরিয়ে এসেছে, কারণ এটা তাদের ডেমোক্রেসির জন্য এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বিষয়টা হচ্ছে যেখানে আমরা ওয়েস্টমিনিস্টার সিস্টেম আর ডেনমার্ক এবং নরওয়ে যেটা, সেখানে তারা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট সিস্টেম, সেখানে সেজন্য হয়তো বা তারা কিছুটা সাকসেস হয়েছে। কিন্তু যেখানে ওয়েস্টমিনিস্টার সিস্টেম, আমাদের বাংলাদেশের সংসদ ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টকে যেহেতু ফলো করে, এখানে পিআর পদ্ধতি আসলেই প্রাসঙ্গিক না। এটা অপ্রাসঙ্গিক বিষয়টাকে সামনে এনে যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আমাদের স্থিতিশীলতা চায় না, আমি বলবো তারা তাদের কথাই এবং তাদের পারপাস সার্ভ করছে। এবং আপনার একটা কথা সবচেয়ে বেশি স্মরণ রাখা উচিত, সেটা হলো যে পিআর পদ্ধতি ওইখানে রান করতে পারে যেখানে ব্যুরোক্রেসি স্ট্রং। বাংলাদেশের ব্যুরোক্রেসির কি অবস্থা আপনারা জানেন, আমলাতান্ত্রিক জটিলতা আছে। আমাদের দেশে একটা ছাত্রনেতা, যে ছাত্র ইউনিয়নের ছাত্রনেতা, সেও থানার ওসির সাথে স্টিল ছবি তুলে সেটা ফেসবুকে প্রোফাইল দেয়। তাইলে আমাদের দেশের ব্যুরোক্রেসি কিন্তু অনেক উইক। সেখানে কিন্তু আপনি যদি নরওয়ে বা ডেনমার্কের এক্সাম্পল সেট করতে চান, এটা আপনি বুড়িগঙ্গার মধ্যে যদি টাইটানিক নিয়ে যান, একই এরকম সিস্টেম হয়ে যাবে আমার মনে হয়। তো এটা একটা ডিজাস্টার, পলিটিক্যাল ডিজাস্টার। যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না, তারা এই সিস্টেমটাকে বাংলাদেশে সমসাময়িক প্রাসঙ্গিক করে তোলার যে অপচেষ্টা করছে, আমরা সম্মিলিতভাবে সেই অপচেষ্টাকে প্রতিহত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ পলাশ ভাই, আপনাকে গুরুত্বপূর্ণ মতামত রাখার জন্য। আমরা আপনার সম্মানিত জসিম ভাইয়ের নিকট আমরা চলে যাব। জসিম ভাই আমাদের মাঝে ইতিমধ্যে বেশ কয়েকবার অংশগ্রহণ করেছেন, নেটওয়ার্কের কারণে হচ্ছে না। জসিম ভাই, আমাদের কথা কি আপনি শুনতে পাচ্ছেন? আমরা জসিম ভাইকে পাচ্ছি না। জসিম ভাই আমাদের কথা শুনছে, অবশ্য কথা শোনা যাচ্ছে না।
জসিম ভাই, আমাদের কথা কি আপনি শুনছেন? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। যদি আমাদের সার্ভার কাজ করছে, আপনাকে বারবার আনার জন্য চেষ্টা করছে, কিন্তু আমরা পাচ্ছি না। আমরা আর আপনার একটু ট্রাইতে যাব, 10 সেকেন্ড। জসিম ভাইকে পাচ্ছি না আমরা। হ্যালো জসিম ভাই, আমাদের কথা শোনা যাচ্ছে? হ্যালো জসিম ভাই। আচ্ছা, জসিম ভাই যেহেতু আমাদের কথা শুনছেন, তো আমরা জসিম ভাইয়ের কথা শুনছি না। আমরা আরেকবার চেষ্টা করতেছি জসিম ভাইকে আবারই করার জন্য। হ্যালো জসিম ভাই, ধন্যবাদ জসিম ভাইকে। আবারও আসবেন জসিম ভাই, আমাদের সাথেই যুক্ত থাকেন। আমরা করছি জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে পলাশ ভাই, ওদিকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে। জসিম ভাই, আপনার কাছে আমাদের প্রশ্ন ছিল, প্রবাস থেকে নড়িয়ার রাজনীতির সঙ্গে আপনি কিভাবে যুক্ত থাকেন এবং জার্মানিতে বিএনপি সংগঠন কতটা শক্তিশালী বলে মনে করেন? হ্যালো জসিম ভাই। ধন্যবাদ। দুঃখিত, আমি আপনাদের সবার কথা শুনতে পাচ্ছি, কিন্তু জানি না কেন আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন না। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নয়ডা উপজেলার সম্মানিত সভাপতি শামসুল আলম ভাই, আমার বন্ধুবর নয়ডা উপজেলা সহ-সভাপতি মনির ভাইয়া, আমার এখানে উপস্থিত আছেন আমাদের সাবেক সাধারণ সম্পাদক, নয়ডা সরকারি কলেজের সাবেক জিএস, নয়ডা উপজেলার উপদেষ্টা জিএস বাবুল ভাই, এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত স্নেহভাজন, সাংগঠনিক দক্ষতা, ট্যালেন্টেড ইউক্রেন বিএনপির সাবেক বর্তমান সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ছাত্র অর্গানাইজেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পলাশ ভাই সহ আমি সংবাদের পাতা আজকের যে বিজ্ঞ সঞ্চালক জব্বার ভাইকে আমি বার্লিন বিএনপির পক্ষ থেকে, জার্মানির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আসলে আপনারা জানেন জার্মান ইউরোপের একটি অন্যতম দেশ। সব দিক দিয়ে জার্মান তার ভূমিকা গুরুত্বপূর্ণ ভাবে পালন করে। তদ্রূপ বাংলাদেশ জাতীয় দল জার্মান শাখা আমরা অত্যন্ত দক্ষতার সহিত যেখানে হাসিনা সেখানে আন্দোলন আমরা গড়েছিলাম। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে আমার নেতা রহমানের নির্দেশে প্রতিটি জার্মানের বেশিরভাগ প্রবাসী বাংলাদেশ জাতীয় দলের লোক এখানে সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। বাংলাদেশ জাতীয় দল যে আরেকটা কথা ভাই যে বলছেন, যেটা হলো আমরা কিভাবে নয়ডার সাথে সংযুক্ত আছি। আসলে দেখেন, যেহেতু আমরা রাজনীতি করি, এখানে আমাদের সম্মানিত সভাপতি জেলার শফিকুর রহমান কিরণ ভাইয়ের সাথে এবং আমাদের অত্যন্ত নেতৃবৃন্দ যাদের সাথে আমাদের যোগাযোগ কন্টিনিউ ভাবে আছে, যে আন্দোলন সংগ্রামে আমরা যেভাবে পারছি, যাদের সাথেই পারছি, এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে চালিয়ে যাওয়ার জন্য আমরা সর্বদাই নয়ডা, শরীয়তপুর সকলের সাথে আমাদের যোগাযোগ ছিল। এইভাবেই আমরা আন্দোলন সংগ্রামের ভাবে নয়ডা, শরীয়তপুরের সকলের সাথে আমাদের এবার আমরা যোগাযোগ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে জব্বর ভাই।
সরি, আজকে জানি না আমার কেন আমার মোবাইলের এখানে কন্ট্যাক্টটা হচ্ছে না। ধন্যবাদ পলাশ ভাই আপনাকে। পরবর্তী আপনি আবার সাপোর্ট সুযোগটা আবার হারাইতে চাই না। ভবিষ্যতে প্রবাসীদের নিয়ে বিএনপির জন্য কি পরিকল্পনা থাকা উচিত বলে মনে করেন আপনি, জসিম ভাই? আরেকবার ভাই। ভবিষ্যতে প্রবাসীদের নিয়ে বিএনপির জন্য কি পরিকল্পনা থাকা প্রয়োজন বলে মনে করেন আপনি? আসলে আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই কয়েকটা মিটিংয়ে বলেছিলেন, সেও বর্তমানে প্রায় 16-17 বছর যাবৎ প্রবাসে বসবাস করছেন। তো ভবিষ্যতে আমি মনে করি প্রবাস থেকে আমরা যারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, আশা করি আমাদের বাংলাদেশ জাতীয় দল কেন্দ্র এবং তারা অবশ্যই প্রবাসীদের জন্য একটা যে আমরা তো প্রবাস থেকে যারা রাজনীতি করে আসছি, আসলে আমরা তো দলের জন্য, দলকে ভালোবাসি, দলের জন্য আমরা রাজনীতি করে যাচ্ছি। আমার মনে হয় অবশ্যই বাংলাদেশ জাতীয় দল বিএনপি প্রবাসীদের জন্য, প্রবাসীদের ভোটাধিকার, প্রবাসীদের জন্য, যেহেতু প্রবাসীদের ভোটার যোদ্ধা, অবশ্যই আমার দল প্রবাসীদের জন্য একটা কিছু করবে আশা করি। ধন্যবাদ জব্বর ভাই আপনাকে। আমার শোনা যাচ্ছে না ভালোভাবে? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো পলাশ ভাই, এখানে যেহেতু আমরা জসিম ভাইকে সরাসরি অন এয়ারে পাচ্ছি না, আমরা এখন চলে যাব মনির মাহমুদ ভূঁইয়ার নিকট, জনাব যিনি বিএনপি নড়িয়া উপজেলার সহসভাপতি। মনির মাহমুদ ভূঁইয়ার কাছে আমাদের একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নটা হলো, বিএনপির ভবিষ্যৎ আন্দোলনে প্রবাসীদের আপনি কোথায় দেখতে চান, এবং তরুণ প্রজন্মকে রাজনীতির উদ্বুদ্ধ করতে আপনার বার্তা কি থাকবে? 4, 5, 8, 0. হ্যালো, ধন্যবাদ প্রিয় সঞ্চালক সাহেব, আবারও ধন্যবাদ যারা আমাদের এই আজকের অনুষ্ঠানের আলোচনায় রয়েছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আপনার যে প্রশ্ন ছিল, আপনি কি কোনো প্রশ্ন করবেন? জি, আপনি আলোচনা চালাতে পারেন। একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছিলেন। ধন্যবাদ। দর্শকের প্রশ্নগুলো নেন। প্রবাসীদের আপনি কোথায় দেখতে চান এবং তরুণ প্রজন্মকে রাজনীতিতে উদ্বুদ্ধ করতে আপনার বার্তা কি? যদিও দুইটা একসাথে আমরা করেছি স্বল্প সময় সাপেক্ষের কারণে। প্রজন্মকে নিয়ে প্রথমে বলি, এটা হলো যে আসলে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রজন্ম আসলে তরুণদের রাজনীতিতে উদ্বুদ্ধকরণ, আসলে দেখুন বিগত কয়েক বছরে আপনাকে বুঝতে হবে তাদের বড় একটি প্রজন্মকে বিএনপি থেকে কৌশলে দূরে রাখা হয়েছে। এমত অবস্থায় শহীদ জিয়াউর রহমানের 19 দফা সম্পর্কে তাদের জানতে দেওয়া হয় নাই, তাদের ভোটের অধিকার হতে বঞ্চিত করা হয়েছে, তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আপনি দেখবেন বিগত ফেসিবাদের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠ, যেখানে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সেখানে পলিটিক্যাল সায়েন্সে স্টুডেন্টের সংখ্যা কমে গিয়েছিল। কারণ রাজনীতির প্রতি পারিবারিক ভাবে, সামাজিক ভাবে মানুষ রাজনীতিকে বয়কট করা শুরু করেছিল। কারণ একটি দেশে যখন গণতান্ত্রিক প্রক্রিয়া ধারাবাহিকতা বজায় না থাকে, সেক্ষেত্রে ছাত্র রাজনীতি, তরুণদের রাজনীতি করা অত্যন্ত দুরূহ হয়ে পড়ে। সেক্ষেত্রে দেখবেন যে আজকের যে ডাকসু নির্বাচন, আমরা বিশ্বাস করি
এই নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্র দলের সংখ্যাগরিষ্ঠতা পাবো এবং একটি সুন্দর ছাত্র রাজনীতির, তরুণদের রাজনীতির একটি পথ প্রশস্ত হবে। আমি বিশ্বাস থেকে বলছি, ছাত্রদের, তরুণদের রাজনৈতিক ইচ্ছা যখন বিলীন হয়ে যায়, তখন একটি দেশে শাসনামল ঠিক কথাকে অব্যাহত রাখতে হলে ছাত্র রাজনীতি এবং তরুণদের রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে তরুণদের রাজনৈতিক ভূমিকা এবং তরুণদের রাজনৈতিক ভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করা একটি সংগঠনের প্রধান কাজ, যার আলোকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্র রাজনীতি তৈরি করেন এবং ছাত্র দলের সংগঠন তৈরি করেন। তো তরুণদের রাজনীতির আসলে ভূমিকা বুঝতে হবে আপনাকে, যে যতগুলো আন্দোলন সেই 69-এর অভ্যুত্থান থেকে 90-এর আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন, যতগুলো যুদ্ধ, যতগুলো সংঘাত, যতগুলো আন্দোলন সংগ্রাম সফল হয়েছে, সর্বশেষ জুলাই আগস্টের যে আন্দোলন, সেখানেও ছাত্রদের এবং তরুণদের অগ্রণী ভূমিকা ছিল। আমরা বিশ্বাস থেকে বলি যে একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে বর্তমান জি জেনারেশন ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি স্বাধীন দেশ গঠিত হতে পারে। এর চেয়ে জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে আমরা সেটি আমাদের মধ্যে প্রতীয়মান হয়েছে। তো আমি বিশ্বাস করি যে তরুণদের ভূমিকা রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা বিগত কয়েক বছরে আমাদের তরুণদেরকে রাজনৈতিকভাবে আমরা আমাদের মধ্যে আমাদের দলের কথা, আমাদের নেতার কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা আমরা ততটা তাদের কাছে পৌঁছাতে পারি নাই। সেখানে ফ্যাসিবাদের এবং আওয়ামী দুঃশাসনের একটি শিকার ছিলাম আমরা। তো এ কারণে তরুণদের রাজনীতি এবং তরুণদের প্রতি আমাদের বিশ্বাস রাখি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের সিংহভাগ ভোট ইনশাল্লাহ জাতীয়তাবাদের প্রতীকে আমরা পাবো এবং আগামী নির্বাচনে বিশ্বাস থেকে বলি যে আমাদের জননেতা জনাব সখীপুরের ভোট আমরা ইনশাল্লাহ। প্রশ্ন করেছেন বিএনপির ভবিষ্যৎ আন্দোলনে প্রবাসীদের কোথায় দেয়। যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে থেকে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে গেছে, আমরা বিশ্বাস করি যে আগামী দিনেও আন্দোলন সংগ্রামে তারা অর্থ, শ্রম এবং তাদের মেধা প্রজ্ঞা দিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থেকে তারা আন্দোলন সংগ্রামে অব্যাহত রাখবে। এবং আসলে যারা সংগঠনকে ভালোবাসে, এখানে যারা আজকের আলোচনা আপনার অতিথি, আমি সকলকেই আমার শ্রদ্ধার স্থান থেকে বলতে চাই, দাদন ভাই আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী। দাদন ভাই যখন বিএনপির সভাপতি ছিলেন, আমি তখন ছাত্রদল করি। আজকে কালের আবর্তে আমি দাদন ভাইয়ের পাশের, আমি সংগঠক, আমি দাদন ভাইয়ের কমিটির আজকে সহসভাপতি। আজকে আমাদের নড়িয়া উপজেলা বিএনপির আপনি জেনে থাকবেন যে নড়িয়া উপজেলা বিএনপির অধিকাংশ পদ পজিশনে সাবেক ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ অবস্থান করছে। সুতরাং নবীন প্রবীণের যে সংগঠন, নবীন প্রবীণের যে নড়িয়া উপজেলা বিএনপি, সেখানে দাদন ভাইয়ের নেতৃত্বে আমরা সুন্দরভাবে এবং সুসংগঠিতভাবে আমরা সেই সংগঠন পরিচালনা করছি। আমি বিশ্বাস করি যে বাবুল ভাইয়ের মতো ত্যাগী এবং শত শত ছাত্রনেতা যার হাতে তৈরি এই নড়িয়াতে, সেই বাবুল ভাইয়ের মতো আমাদের যারা শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আছেন, স্নেহের পলাশ সহ নেতৃত্ব দিচ্ছে আমাদের কিছু বন্ধু, কিছু বড় ভাই, কিছু ছোট ভাই, সহকর্মী যারা আছেন, সকলের যদি ঐকান্তিক প্রচেষ্টা থাকে, কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একটি নড়িয়া সখীপুরের আসনটি আমি এই বিশ্বাস রেখে
আমি বলতে চাই। আপাতত আমি কথা বলি আমার আলোচনা আপাতত আমি সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আপনাকে। আমি চলে যাব এখন আমরা জিএস বাবুল ভাইয়ের কাছে। বাবুল ভাই, আপনার কাছে আমাদের প্রশ্ন ছিল যে প্রতিপক্ষ হিসেবে ভোটের মাঠে জামায়াত ইসলামকে কিভাবে দেখেন? বাবুল ভাই। মুজিব কোড চেঞ্জ হয়েছে, অন্য কিছুই না। আমাদের যারা নেতৃত্বে আছে তাদেরকে অনেক সজাগ থাকতে হবে। অনেক সজাগ থাকতে হবে সাংগঠনিকভাবে। জামাত ইসলামের প্রত্যেকটা একটা কর্মী বিএনপির 20টা কর্মীর সমান। আমারে আপনারে কিনতে পারবে, কিন্তু জামাতের একটা লোকরে কিনতে পারবেন না, শিবিরের একটা লোকরে কিনতে পারবেন না। সেজন্য আমাদের ভোটের রাজনীতিতে শুধু ওই মিছিল মিটিং, ওই থানায় দেওয়া বৈশা থাকা, অমুক জায়গায় বৈশা থাকা, এটা আমাদের চলবে না। আমাদের এখন খুব অল্প সময় আছে, দেশে একটা ক্লান্তি কাল চলছে। বিএনপির ভিতরে মনে করেন যে যখন তারেক সাহেব দেশে যাবে তখন কোন অন্য ধরনের রাজনীতি হবে। জামাতের এই 5ই আগস্টের পরে জামাত অনেক অপকর্ম করছে, কিন্তু কোন একটা জামাতের কোন একটা শিবিরের লোককে তারা বহিষ্কার করে নাই। বিএনপি যেখানে একটা এলিগেশন পাইছে সাথে সাথে সভাপতি শুয়ে রয়েছে, সকালে উঠে সদস্য নাই, এমন অপমান আছে। কিন্তু তারপরও বড় দল নেতা বাহিরে অনেকেই এটা অনেক ভাবে দেখতেছে যারা আমরা তো ক্ষমতায় এসে বলছি। আসলে ক্ষমতা অত কাছের না। জামাত আমরা দুর্বল ভাবা আমাদের উচিত হবে না। জামাতে আওয়ামী লীগ নড়িয়াতে, আমি মনে করি গেটার ফরিদপুরে জামাতে আওয়ামী লীগ জামাতের চরিত্র নিয়ে তারা সব কার্যক্রম পরিচালনা করতেছে, এবং তাদের একটা সবচেয়ে বড় শক্তি হলো জামাত ইসলাম আওয়ামী লীগের হাসিনার পতন হয়েছে। অনেকে মনে করে যে আওয়ামী লীগের পতন হয়েছে, আমি মনে করি না। আওয়ামী লীগ এমন একটা সংগঠন, হাসিনায় প্ল্যান 1 প্ল্যান বি 10 পর্যন্ত সে করে গেছে। স্কুল, মাদ্রাসা, পুলিশ, আর্মি, প্রত্যেকটা প্রশাসনিক ভাবে সে 10 নাম্বার পর্যন্ত, একটা ফেল করলে তার দ্বিতীয়টা ফেল করলে তৃতীয়টা। এরা জামাতের আমাদের যে নড়িয়া থানার যে নড়িয়া সখীপুরের যে ক্যান্ডিডেট হবে, এখন কিন্তু মালয়েশিয়াতে গেছে। তার কাজটা কি এখন? সে যাবে সৌদি আরবে। নর্মালে ভাই, নর্মাল যেটা, যেহেতু সৌদি আরব জানে, সে এখন গেছে মালয়েশিয়াতে, এবং মালয়েশিয়াতে যায় সে আওয়ামী লীগের বড় বড় নেতা যারা পলাতক আছে তাদের সাথে সে মিটিং করছে। সেজন্য আমি বলবো, দাদন ভাই অনেক বুঝে। আমরা ছোট থাকতে তারে, আমরা অনেক ছোট তখন থেকে তারে আমরা চিনি, জানি। আমি তার একজন ভক্ত। সে অনেক অনেক ভালো ফুটবল খেলতো। সে একজন রাজনীতিবিদ না শুধু, সে এই দেশের একটা মানচিত্র, একটা লাল সবুজের পতাকা দেওয়ার জন্য তার অনেক অবদান আছে। অনেকে আমরা মনে করি যে দাদন মুন্সি অমুক সেমুক, নাই। আগে তার সমতুল্য হও, তারপর তার ব্যাপারে কথা বলো। সে মুক্তিযোদ্ধা গেছে অনেক, তার বয়সের আরো 2-4 বছরে বড় আসলো, প্রাপ্ত বয়স আসলো, তারা মুক্তিযোদ্ধা যায় নাই। তাদের নিজের জীবনের জন্য মনে করার কোনো চিন্তা ছিল না, তখন দেশের জন্য তারা যুদ্ধ করছে। এজন্য আমি তারে সেলুট জানাই। সে 71 সনে দেশ স্বাধীন করছে, ওই যুদ্ধ সে ছিল। 90-এর গণ অভ্যুত্থানের সময় স্বৈরাচার একসাথে পতনের সময় তার অগ্রণী ভূমিকা ছিল। স্বৈরাচারী হাসিনার এই 17 বছরের
যে নির্যাতিত হয়েছে সে, অনেকে বলে দেন, অনেকেই মনে করেন যে সে আতাত করেছে এনামূলক শামীমের সাথে। এনামূলক শামীম সাহেব আর সে ভাগনা মামা আসতেই পারে, হইতেই পারে, কিন্তু সে ওই শিবিরের মতন দেয় মনে করেন ওই আওয়ামী লীগে যোগ দেয় নাই। আমি তার শ্রদ্ধা করি, সে যদি আরো উদ্যোগী হয়, আমি মনে করি দলের বৃহত্তর স্বার্থে যদি আমাদের প্রয়োজন মনে করে সে, আমরা তফসিল ঘোষণা হইলে এবং নির্বাচন করতে আমরা প্রত্যেকে 17 বছর যে আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম, আগামী নির্বাচনেও আমরা এই ভোটের মাধ্যমে আমরা চাই জাতীয়তাবাদী দলের যে ক্যান্ডিডেট হবে তাকে বিজয় করে নড়িয়ার এই অনুন্নত নড়িয়াকে একটা উন্নত নড়িয়া করার জন্য আমরা ভালো দেশে থাকি, ভালো পরিবেশে থাকি, কিন্তু আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন যেখানে আমাদের জন্মভূমিতে গেলে, আমার বাচ্চা কাচ্চা নিয়ে এখান থেকে যখন যাই, এই রাস্তাটা গাড়িতে পদ্মার ঢেউ এর চেয়ে মনে ভালো চাইতে চায় না দেশে। আমি মনে করি যে এই উন্নয়নের খাতিরে আমাদের সবাই সক্রিয়ভাবে দলের বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। কাজ করে আমাদের একজন প্রতিনিধি সংসদে পাঠাইতে হবে, তাহলেই আমরা এই অনুন্নত নড়িয়াকে উন্নত করে নিতে পারবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে তাই আলোচনা করেছেন, মনিরের বক্তব্য শুনেছি, বাবুলের বক্তব্য শুনলাম, জসিম ভাই কিছু বলেছেন, পলাশ ভাই বলেছেন। যেহেতু আমার কাছে আবার এসেছেন যে নড়িয়া উপজেলা পক্ষ থেকে প্রবাসীদের প্রতি কোন বার্তা আছে কিনা, এখানে অবশ্যই আমার বার্তা আছে। যেহেতু সারা নড়িয়া উপজেলার দায়িত্বে আমি আছি, তার আগে একটু লম্বা সময় নেব না, 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি বক্তব্য শেষ করব। আমি সর্বশেষ বাবুল একটু আগে বক্তব্য দিল, শেষের বার, ওর বক্তব্যের ধন্যবাদ। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আমি নড়িয়া উপজেলার বিএনপির সভাপতি পালন করি, বাবুলের বাড়ি আমি জানি, পলাশের বাড়ি ভবিষ্যৎ পাশাপাশি ইউনিয়নের মধ্যেই। আর আমাদের এই মনির ভূয়া ডিঙ্গাবাড়ি নড়িয়া উপজেলার সর্ববৃহৎ জনসংখ্যার ভিত্তিতে ঘড়িসার ইউনিয়ন গঠিত। ঘড়িসার ইউনিয়নে আমাদের 2-3টা ইউনিয়নের সমান ভোটার। আমি সবচেয়ে বেশি এই নড়িয়ার রাজনীতিতে, বিশেষ করে মুক্তারের চর এবং ঘড়িসারকে প্রাধান্য জন্য দেই। নড়িয়া ব্যাপারে আমাদের মুক্তারের চরের লোকগুলি প্রধান নেতৃত্বে প্রধান ভূমিকা রাখে, যার জন্য আমরা এটা বিবেচনা করে নড়িয়া উপজেলার মুক্তারচর ইউনিয়ন থেকে আমার দলের সাধারণ সম্পাদককে নির্বাচন করেছি। সেটা হলো সেই বাবুলদের বাড়ির কাছাকাছি। পাশাপাশি আজকে এই ঘড়িসার ইউনিয়নের 2 জন প্রতিনিধি আমরা পেয়েছি। তাদের কাছে যেহেতু তারা প্রবাসে থাকে, আমাকে প্রশ্ন করা হয়েছে নড়িয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদের উপর কোনো বার্তা আছে কিনা। বার্তা তো আছে। আমরা যেহেতু গ্রামে থাকি, বিদেশে থাকো, আমি ইতিমধ্যে বলেছি, যারা থাকে বাংলাদেশে, তাদের রেমিটেন্সের উপরে বাংলাদেশ অনেকটা নির্ভরশীল। পাশাপাশি বিশেষ করে শরীয়তপুর জেলার মধ্যে আমাদের নড়িয়া উপজেলা সবচেয়ে বেশি বিদেশে অবস্থান করছে, সবচেয়ে বেশি রেমিটেন্স নড়িয়া উপজেলাতে আসে। এই জন্য প্রবাসী সকলকে আমরা ধন্যবাদ দিচ্ছি। পাশাপাশি তোমরা এই জাতীয়তাবাদের শক্তিকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদেরকে নিয়ে যে চিন্তা ভাবনার মধ্যে আছো, আশা করি আগামী নির্বাচনে তোমাদের সরাসরি পদক্ষেপের মাধ্যমে, অংশগ্রহণের মাধ্যমে, সরাসরি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে যে কাজ করে তোমরা নড়িয়াতে এই জাতীয়তাবাদী শক্তিকে সুপ্রতিষ্ঠিত করবে, যেন এটা এদেশের জনগণ ভবিষ্যতে অনেক দীর্ঘদিন পর্যন্ত পায়। তো এখানে আমি একটু কথা উল্লেখ করতে চাই, যেহেতু আমি সকলের মুরব্বী, আমাদের আজকে তরুণ এবং বৃদ্ধ মিলিয়ে কিন্তু আমাদের নড়িয়া উপজেলার এই বিএনপি কমিটিকে গঠন করা হয়েছে। সেখানে মনিরের বক্তব্য শুনেছ, আমার বক্তব্য শুনেছ, যে মনির বলেছে আমি ছাত্র দল করেছি, নাদন ভাইয়ের নেতৃত্বে
যুবদল করেছি, এখন তার পাশে আছি। আমি সকলের চেয়ে বয়োজ্যেষ্ঠ আমার এই কমিটির মধ্যে, যেহেতু আমি জনপ্রতিনিধিত্ব করেছি জনতা ইউনিয়নে, আমি জনগণের আসল অবস্থা বুঝি। আজকে আমি এখানে বলতে চাই, তোমাদের এবং আমাদের বৃদ্ধ এবং জুয়ানদের সমন্বয়ে নৈরার রাজনীতিতে আজীবনকার জন্য প্রতিবাদ দূরীভূত হবে। পাশাপাশি এনামূলক স্বামী আমার আত্মীয় হওয়ার পরেও আমার মুন্সি পরিবার, আজকে হয়তো রাজনৈতিকভাবে আমি আছি নড়িয়াতে, কিন্তু পূর্বের ইতিহাস জানতে হবে। এখানে আমি একটু কথা বলতে চাই, এই প্রজন্মের ছেলেদের জন্য, নেতৃত্ব কারো উপরে চাপায় দেওয়া যায় না, যার যার কর্মগুলি নেতৃত্ব চাপে, এটাই কিন্তু ইতিহাসের সূত্র। তবে তোমরা বিদেশে গিয়ে তোমাদের যে অভিজ্ঞতা অর্জন করেছ, বিভিন্ন পৃথিবীর রাষ্ট্রগুলোর যেই ফেসিস্ট সরকারদের যে খোঁজখবর তোমরা রাখো, তাহলে বাংলাদেশের যে ইতিহাস সৃষ্টি করেছে, আশা করি তোমাদের এই বহিরে যারা জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করে বাংলাদেশকে টিকিয়ে রেখেছ, তাদের সরাসরি পদক্ষেপ অংশগ্রহণের মাধ্যমে আগামী নির্বাচনে এই বাংলাদেশ থেকে ফেসিস্ট কোনোদিনও বাংলাদেশে আসবে না, আওয়ামী লীগও দাঁড়াবে না। পাশাপাশি বাবুলের বক্তব্যের সাথে বলতে চাই, বিএনপির এক নেতা, জামাতের এক নেতা আর বিএনপির 20 কর্মী, এটা তোমার সূত্রটা ভুলের জন্য জামাতের কর্মীদেরকে শুধু ভয় পায় জনগণ একটা কারণেই, তারা কিন্তু আপনাকে ছোড়া মারতে খুব ভালো দক্ষ। এই কারণে কিন্তু ওই জামাত শিবিরের সামনে মানুষ ভয় পায়। আসলে তা না, আমাদের এখানে জামাতের যিনি হয়েছে তিনি আমাদের আত্মীয়, তিনি বকরের বাড়ির, তিনি ডাক্তারি করেছেন, জামাত করেছেন, রাজনৈতিক ভাবে ওনার ভাইরা আমাদের সাথে আছে, বিএনপির সাথে আছে। বাবু চেয়ারম্যান, সে কিন্তু এক্স চেয়ারম্যান। তারপরে আজিজুল হক সাহেব, যিনি সখীপুর এলাকা চরভাগাতে ওই বকল বাড়িরই, যিনি পুলিশের দায়িত্ব পালন করেছেন, তার পিতা আব্দুর রহমান বকলও কিন্তু এক সময় আমাদের এমপি ছিলেন। এবং পূর্বের ইতিহাস যদি লক্ষ্য করো, এই শরীয়তপুরে 1946 সালে যখন পাকিস্তানের হওয়ার লক্ষ্যে পার্লামেন্ট সদস্য, সেখানে কিন্তু মুসলিম লীগের প্রতিনিধি অনেক বিপুল ভোটের ব্যবধানে কংগ্রেসকে ঠকিয়ে আমার দাদা খান আব্দুল আজিজ মুন্সি সেখানে এমএলএ হয়েছিলেন, যাদের দায়িত্বে এই পাকিস্তান জন্ম হয়েছে 14 আগস্ট 1947 সালের 14 আগস্ট 15 আগস্ট ভারত হয়েছে। এই এলাকাটা শুধু মুসলিম লীগের এলাকা, যেখান থেকে নবাবপাড়া ইব্রাহিম খলিল সাহেব 1978 সালের নির্বাচনে উভয় সেই আওয়ামী লীগের লোককে ঠকিয়ে মুসলিমের প্রার্থী হয়েছিল। সুতরাং আমরা তোমাদের এই সুচিন্তিত মতামত আমাদের সাথে যদি যোগ হয়, তাহলে আশা করি আগামী নির্বাচনে তোমাদের জন্য বার্তা মেরে দিতে চাই। আমরা ইতিমধ্যে যেহেতু প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হয়েছে, আমরা আমাদের দায়িত্বে, আমাদের নেতাদের দায়িত্বে, আমরা বাইরে যারা রয়েছে তাদেরকে সুসংগঠিত করার জন্য ফোনের মাধ্যমে হোক, আমরা সেখানে ভ্রমণ করে গিয়ে তাদের সাথে একাত্মতা ঘোষণা করার মাধ্যমে হোক, আমরা আহ্বান করবো। আশা করি আগামী নির্বাচনে তোমরা সরাসরি অংশগ্রহণ করে সর্বাধিক আমাদেরকে সহযোগিতা করে এখানে, তাহলেই আমাদের এই রাজনীতি করা সার্থক হবে। আমরা ইতিমধ্যে প্রত্যেকটা উপজেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে আমাদের দলের দলীয় অফিস উদ্বোধন করতেছি। সেখানে আমাদের বই পুস্তকের মাধ্যমে আমাদের প্রয়াত নেতা জিয়াউর রহমানের আসল মূল নীতিকে জনগণের দোরগোড়া পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা সভা সমাবেশের মাধ্যমে পৌঁছাবো। তোমরা আসলে, তোমরা যেহেতু বিদেশে থাকো, তোমাদের মানুষ আকৃষ্ট থাকে, সাধারণ জনগণ তোমাদের সহযোগিতা আমরা এটা করতে চাই। আগামী নির্বাচনে তোমাদের প্রত্যক্ষ সহযোগিতা চাই। এখন তোমাদের বাকিটা তোমরা বিবেচনা করবা। আমরা যোগাযোগ আগে না করলেও এখন তুমি যোগাযোগ বাড়িয়ে দেবো। আশা করি যেহেতু আমি উপজেলা রয়েছি, তোমরা উপজেলার, তোমরা সামনে আমার সাথে যোগাযোগ করলে আমার সহযোগিতা তোমরা পাবা। আমরা তোমাদের নির্বাচন পক্ষে অংশগ্রহণ করে যাতে দলকে শক্তিশালী করার জন্য, বাংলাদেশে ভোট দেওয়ার জন্য সকলকে তোমরা উদ্বুদ্ধ করবা, এই আশাবাদ ব্যক্ত নিয়ে সকলের প্রতি দোয়া চেয়ে তোমাদের সুস্বাস্থ্য ভবিষ্যতে আরো ভালো থাকো এই কামনা করে, বিশেষ করে আজকে এই বার্তা রেডিও টিভির মাধ্যমে যারা বাংলাদেশের বিশ্ব অবলোকন করছে, আমরা কি বলছি, তারাই আয়োজক রয়েছেন, সেই সংবাদের পাতার সকল নেতা কর্মীদের কর্মচারীদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আজকে শেষ করতে চাই। আমি যাচ্ছি নেতা কর্মীদের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমাদের কাছে একজন দর্শক ফোন করেছে জনাব সভাপতি সাহেবের নিকট।
যে আপনার প্লিজ আপনার পরিচয়টা দিবেন কি? জি, আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় যারা যারা আছেন, দাদর মুন্সি আঙ্কেল সহ পলাশ ভাই, জসিম ভাই, আমি সদীপ শিকদার জানাবাদ যুবদলের সভাপতি। আমি আসলে দাদন আঙ্কেলের বর্তমানে আমরা যেটা শুনছি, প্রবাস থেকে তো আসলে আমরা অনেক সময় সাদাকে কালো দেখি, কালোকে সাদা দেখি। সেই হচ্ছে আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য যেটা আমি আসলে তাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে বর্তমানে যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি এবং মামলা বাণিজ্য এই ধরনের কথা আমরা শুনি, হ্যাঁ, তাদের বিরুদ্ধে তার পদক্ষেপ কি থাকবে, এবং যারা সুবিধাবাদী রাজনীতিবিদ, যারা দলের দায়িত্বে থাকা সত্ত্বেও নিজেকে আওয়ামী লীগের সাথে মিলে বসে একসাথে ছিল, তারা এখন বর্তমানে নতুন করে আবার যারা ত্যাগী রাজপথের নেতা যারা ছিল, যারা ত্যাগী নেতা ছিল রাজপথে আন্দোলন সংগ্রামে নির্যাতনের শিকার হয়েছে যারা, তাদের এই নতুন যারা এই নতুন যারা ত্যাগীরা, যারা নতুন যারা তাদের বীরে কি সেই পুরান রাজনীতিবিদটাকে হারায় যাচ্ছে কিনা নড়িয়া থানাতে, আমি এটা একটু তার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। যিনি আমাকে প্রশ্ন করেছেন বলেছেন যে ত্যাগী নেতা কর্মীদের কি অবস্থা। আমরা সর্বপ্রথম বিগত 1-2 বছর আগে থেকে যখন এই সংগ্রাম কিছুটা মানে রাজপথে নেমে এসেছিল, তখন আমরা জেলায় জেলায় সভা সমাবেশ করেছি, আমরা রোড মার্চ করেছি, আমরা বিভাগীয় সমাবেশ করেছি, ঢাকাতে কেন্দ্রীয়ভাবে সমাবেশ করেছি। সে সমাবেশে কারা কারা প্রত্যক্ষ অংশগ্রহণ করে সমস্ত কিছু আমাদের বিভিন্ন ফুটেজও রয়েছে, আমরা নিজেরা সাক্ষী। কিন্তু যে কথাটা বলেছেন, একদল লোক আছে যারা সুযোগটা নিতে চায়, এবং সেই সুযোগ নিতে চায় তাহলে আমাদের নেতা বর্তমানে যে সুযোগ রয়েছেন তথা আমরা যে রয়েছি, আমরা এই দৃষ্টিতে সজাগ। এখানে একটু কথা আছে যে আমরা যেটা হলো আমরা বলতে চাই, অনেকে আমাদেরও জানা আছে, অনেকের চাপে, ফেসিস্টদের চাপে করতে বাধ্য হয়েছে, তাদেরকেও আমরা দূরে সরে দিব তা না, তাদেরকে আমরা রেখেছি আমাদের পিছনের কাতারে। কিন্তু যারা সংগ্রাম সমাবেশ করেছে তাদেরকে গুরুত্ব দিয়ে আমরা কমিটি গুলা করছি। বিশেষ করে আমার হাতে কোনো কমিটি সেরকম ভাবে যায়ও না, আর হবেও না, এটা নিশ্চিত থাকতে পারে। কিন্তু একদল আছে যারা পরে থাকে, থানা পরে থাকে, জেলা পরে থাকে, তারা ঠিকই বিভিন্ন মামলা মোকদ্দমা দালালির জন্য, পয়সা কামানোর জন্য সেখানে থাকে। সেখানে আমাদের কথা আছে, কমিটিগুলো আমাদের সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়ার পরে আমরা তাদেরকে সাংগঠনিকভাবে ইতিমধ্যে যারা যারা দল থেকে বহিষ্কারও করেছি, তাদেরকে শোকজও করেছি, এবং আমরা নতুন কমিটি যেগুলো দিচ্ছি সেখানে আমরা কাউকে আমরা সেভাবে স্থান দিয়ে আমার হাত দিয়ে আমি দেই নাই। ইতিমধ্যে ছাত্র দল, যুব দল, বিভিন্ন অঙ্গ সংগঠন গুলো বেশ কিছুটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে, যেগুলোকে আমরা সংশোধন করে নিব ইনশাল্লাহ নির্বাচনের আগে আগে এই সেন্ট্রাল কমিটি, ওয়ার্ড কমিটি গুলো করার সময়। জি, ধন্যবাদ আপনাকে। আর দর্শক যিনি আমাদেরকে ফোন করেছেন তাকেও ধন্যবাদ। পলাশ ভাই, আপনাকে প্রশ্ন ছিল মব জাস্টিস, এই বিষয়ে আপনার প্রশ্ন ছিল। যে আপনার কথা শোনা যাচ্ছে না পলাশ ভাই, আমরা কি নেটওয়ার্ক